বৈশাখের বিকেলবেলা, যখন তখন ঝড়ঝঞ্ঝা, কিন্তু কি উপায়, দিদির শ্বশুর বাড়ি যেতেই হবে এ বেলা। ভাগ্নের জন্মদিন বলে কথা, না গেলে বেজায় বিপদ। দিদি ভাগ্নে কেউই ছেড়ে কথা বলবে না। এই গোপীবল্লভপুরে এই নিয়ে দ্বিতীয়বার। সেই বছর 10 আগে দিদির বিয়েতে শেষ এসেছিল। তারপর পড়াশুনো আর কাজের সূত্রে রাজ্যের বাইরেই থাকি প্রায় গোটা বছর। দিদি বলতে বলতে ক্লান্ত, তাই এবার ছুটি পেয়ে কোনো মতে এখানে এসে হাজির। এই যে দিদি ফোন করেছে বোধহয়। হ্যাঁ দিদি, এই তো কিছুক্ষণ আগে স্টেশনে নামলাম। এতক্ষণে স্টেশনে নামলি? তোর জন্য অপেক্ষা করতে করতে দেখ রূপাই ঘুমিয়েই পড়লো। আর বলিস না, কলকাতায় নামতে না নামতেই বিকেল গড়িয়ে গেল, তারপর টানা 1 ঘন্টা বৃষ্টি। বুঝেছি বুঝেছি, এখন ওসব বাদ দে। শোন, ওখান থেকে কোনো রিক্সা না। কি বলছিস? শুনতেই তো পাচ্ছি না, জোরে বল। বলছি নিবি না। ব্যাস, নেটওয়ার্কের দফা রফা। যখন তখন নেটওয়ার্কটা আজ চলে যাচ্ছে। কি যে বললো দিদি কে জানে। তবে যেটা বুঝলো, রিক্সা না বাস কি একটা ধরতে বললো। এই রে, একদম ভুলে গিয়েছিলাম। দিদির বাড়ি যাচ্ছে, মিষ্টি তো নেওয়া হলো না। এদিক ওদিক তাকিয়ে দেখলাম দূরে একটা দোকানে চালা দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখলাম সাইনবোর্ডে নাম লেখা, লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভান্ডার। যাক বাবা, একটা মিষ্টির দোকান অন্তত পাওয়া গেল অবশেষে। মানটা তো বাঁচাতে হবে, তাই একেবারে পড়ি কি মরি করে ছুটলাম দোকানের দিকে। দাদা, এই মিষ্টিগুলো টাটকা হবে তো? হ্যাঁ দাদা, সব টাটকা, একেবারে ফ্রেশ। এ তো শুধু রসগোল্লা, লেডিকিনি আর মাখা সন্দেশ, ভ্যারাইটি কিছু। দাদা, এটা কি শহর নাকি যে বেগ রসগোল্লা, রাবড়ি এইসব পাবেন? গ্রামের মানুষের স্বাদের মধ্যে যা কিছু থাকে সেই সবই রাখি। বুঝলো, গোটা 20টা রসগোল্লা আর গোটা 20টা লেডিকিনি প্যাক করে দিন দেখি। এই নিন। পেমেন্ট কিসে হবে দাদা, ক্যাশে না অনলাইনে? ও, এখানে অনলাইন পেমেন্টের সুবিধা আছে নাকি? হ্যাঁ দাদা, আমি সব ধরনের মানুষের জন্য সব সুবিধে রাখি। এখন দেশে সবকিছুই অনলাইন, আমিও চাই এই গ্রামের লোকেরাও সেই সুবিধে নিক। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি শহরের জীবনযাত্রা সম্বন্ধে বেশ ওয়াকিবহাল। বিগত 8 বছর কলকাতাতেই ছিলাম, সেখানেই চাকরি করতাম, কিন্তু এখন ফিরে এসে গ্রামে নিজেদেরই পৈতৃক ব্যবসা সামলাচ্ছি। এটাই বা মন্দ কি মশাই, বাপ দাদার ব্যবসার মজাই আলাদা। আর ব্যবসা বিসিএ করে এইভাবে মাছি তাড়াতে কার ভালো লাগে বলুন তো? চারদিকে তো সবকিছুই গোলমেলে, যোগ্য লোকেরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, চারদিকে অভাব, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি। ভয় লাগে এইভাবে চলতে চলতে দেশটাই না মুখ থুবড়ে পড়ে যায় কোন দিন। বাবা, আপনার তো সব বিষয়ের উপরেই একটা স্ট্রং ওপিনিয়ন আছে দেখছি। আপনি কি জানেন, আপনার এই ওপিনিয়নকে কাজে লাগিয়ে রিয়েল ক্যাশ জিততে পারেন? আচ্ছা, তাই নাকি? সেটা কিভাবে পসিবল? প্রোবো দিয়ে খুব সহজেই পসিবল। প্রোবো হলো একটা ইন্ডিয়ান ওপিনিয়ন ট্রেডিং প্ল্যাটফর্ম। এখানে আপনি রিয়েল ক্যাশ আর্ন করতে পারেন শুধু ওপিনিয়ন শেয়ার করে। 7 মিলিয়ন ইউজার্স অলরেডি প্রোবোতে রেজিস্টার করেছে এবং তাদের অনেকেই এখান থেকে 1 লাখ টাকারও বেশি আর্ন করেছে। এখানে আপনি বিভিন্ন ধরনের টপিক পেয়ে যাবেন, যেমন এন্টারটেনমেন্ট, স্পোর্টস, পলিটিক্স, গেমিং। এর মধ্যে থেকে যেটা আপনার পছন্দের টপিক, সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। সেখানে আসা প্রশ্নে শুধুমাত্র ইয়েস অর নো, আপনার যেটা ওপিনিয়ন মনে হবে সেটাতে ক্লিক করবেন। যদি আপনার উত্তর সঠিক হয় তবে আপনি ক্যাশ জিতে নিতে পারেন। যেমন এই দেখুন, এখানে প্রশ্ন আছে, অ্যাপেল আইফোন 14 সিরিজ কি ভারতে 14 সেপ্টেম্বর লঞ্চ হবে? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো। আপনার ওপিনিয়ন আমার থেকে আলাদা হতেই পারে, তাই একটু বুদ্ধি করে উত্তর দিতে হবে। আর আপনি যদি আপনার উত্তর নিয়ে নিশ্চিত থাকেন তবে কোয়ান্টিটি স্লাইডার ব্যবহার করে আপনার প্রফিট ইনক্রিজও করতে পারেন। আর সব থেকে বড় ব্যাপার হলো, খুব সহজেই ইউপিআই এর মাধ্যমে আপনি টাকা উইথড্রল এবং ডিপোজিট করতে পারবেন। আচ্ছা, তবে দেরি কেন, নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে অ্যাপ ডাউনলোড করলে 25 টাকা পেয়ে যাবেন আমার তরফ থেকে। আমি এখনই রেজিস্টার করছি। আমার পেমেন্টও ডান। তা কত দূর যাবেন আপনি? এই গোপীবল্লভপুর, আমার দিদির বাড়ি। এত রাতে গোপীবল্লভপুর? এখন তো সেখানে যাওয়ার কিছুই পাবেন না। দিদি যে বললো বাস বা রিক্সা কিছু একটা পেয়ে যাব। বাস পাওয়া সম্ভব নয়। এই তো আপনি আসার কিছুক্ষণ আগে লাস্ট বাস বেরিয়ে গেল, রিক্সা তো পাবেনই না। এখান থেকে প্রায় 4-5 কিলোমিটারের রাস্তা। আপনি এক কাজ করুন, এই দোকানের পিছনের ঘরটাতে আজকে রাতটা কাটিয়ে দিন, কাল সকাল হলেই রওনা দেবেন কোন। না না, তার সম্ভব নয়। আমাকে আজ রাতের মধ্যে যেভাবেই হোক দিদির বাড়ি পৌঁছতে হবে। আমি আসি। দোকানে তো বলে এলাম কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু এখন চারদিকে যা দেখছি অন্ধকার ঘুটঘুটে। একা চলে এসে ঠিক কাজ করলাম তো। কিছু দূর চলার পর দেখলাম দূরে একটা বট গাছ। সেই মস্ত বট গাছের নিচে দাঁড়িয়ে আছে 5 রিক্সা। অবাক হলাম, দোকানের লোকটা যে বলল একটাও রিক্সা নাকি পাওয়া যাবে না, আর এখানে এতগুলো রিক্সা দাঁড়িয়ে। দাদা, গোপীবল্লভপুর যাবেন?
আমি যাব না বাবু, ওটা সুকিয়ার এলাকা। এই সুকিয়া ওঠ, প্যাসেঞ্জার এসছে। সুকিয়া, এই সুকিয়া। ডাকাডাকিতে লোকটা হুড়মুড়িয়ে উঠে বসলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন বাবু আসুন, উঠে আসুন। আগে ভাড়াটা কত শুনি। আপনাকে আর কি ভাড়া বলবো, 10 টাকা দিবেন। 10 টাকা? শুনেছি 4-5 কিলোমিটারের রাস্তা, ঠিক বলছেন তো? কম হবেনি বাবু, যেতে হলে উঠে বসুন। আমি কিছুই বুঝতে পারলাম না, তড়িঘড়ি উঠে বসলাম রিক্সাতে। এই মরেছে, এর মধ্যে আবার দিদি ফোন করছে। ইস, কি যে বলি। হ্যাঁ দিদি বল। কিরে কোথায় আছিস তুই, আর কত দূর? এই তো রিক্সায় আছি। হ্যালো, কি বললি? রিক্সা? আরে রিক্সা পেলি কোথায়? তোকে বলেছিলাম না। হ্যালো, হ্যাঁ কি বলছিস? হ্যালো হ্যালো, এই যা, আবার নেটওয়ার্কটা গেল। এই যে ও দাদা, বলছি একটু তাড়াতাড়ি টেনে চালান না, এখনো তো অনেকটা পথ। জোরেই তো চালাচ্ছি বাবু, এর থেকে জোরে চালাতে হলে আমি কিন্তু পারবো না। 2 পা দিয়ে চালাবো তো নাকি, না 10টা পা দিয়ে চালাবো? এরপর রিক্সাওয়ালার মুখের উপরে কিছু বলার আর সাহস হলো না। চারদিক শুনশান, ক্ষেতের মাঝ বরাবর হাই রোড। রাত জমা আকাশের গায়ে বিদ্যুৎ খেলে গেল। বৃষ্টি না, ঠান্ডা হাওয়ায় আমার দু চোখ জুড়িয়ে গেল। সারাদিনের ধকলের ক্লান্তিতে চোখটা যে কখন বুঝে গিয়েছিল খেয়াল ছিল না। একটা ঝটকায় চোখ খুলে গেল। ঘুমিয়ে পড়েছিলাম বোধহয়, তবে বেশিক্ষণের জন্য নয় মনে হয়, কারণ সেই দুদিকের ফাঁকা মাঠের মাঝখান দিয়ে তখনও রিক্সা চলছে কচ্ছপের গতিতে। ঘড়ির দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। রাত 2:30। দিদির বাড়িতে অনেকক্ষণ আগে পৌঁছে যাওয়ার কথা। কি ব্যাপার দাদা, রাত 2:30 বেজে গেল, এখনো পৌঁছতে পারলাম না। এত ব্যস্ত হলে চলবে কি করে বাবু, এ কি আর এখানকার পথ? যে ভীষণ মুশকিলে পড়লাম দেখছি। এই যা, বৃষ্টিটাও শুরু হলো। দাদা, এখানে আশপাশে কোথাও ঘরটর পাওয়া যাবে এই রাতটা কাটানোর জন্য? হ্যাঁ তা তো আছে, এই তো আমার সামনেই বাড়ি, সেখানে রাত তো নয় কাটিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। হাই রোড থেকে নেমে সুকিয়া রিক্সাটা নিয়ে গিয়ে দাঁড় করালো একটা ঝুপড়ির সামনে। কই গো মালতী, দেখো দেখো কাকে ধরে নিয়ে এসেছি। এতক্ষণে তোমার আসার সময় হলো? বলিহারি যাই বাপু, তা বলি ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো একবার কটা বাজে? এত চেঁচাচ্ছ কেন, দেখছো না সঙ্গে করে লোক নিয়ে এসেছি। বাবা, তুমি জানো না এত দেরি করে এলে খেতে কত রাত হয়ে যায়? তুমি আসবে, তারপর রান্না হবে, তারপর খাওয়া দাওয়া হবে। প্রতি রাতে তোমার এত কি কাজ থাকে বলো তো? জানিসই তো মা, আমরা রিক্সা চালাই, যখন রাতের বেলায় প্যাসেঞ্জার ওঠে তখন ওদের না নামিয়ে আসি কি করে বলতো? এই রে, লোকটা তো বাইরে দাঁড়িয়ে আছে। আবার কাকে ধরে আনলে? এই তুমি প্রত্যেকদিন কাউকে না কাউকে ধরে নিয়ে আসো না, বিরক্ত লাগে আমার। বাবা, আজকে দিনটা ছেড়ে দাও না। না না, ছেড়ে দেওয়া অসম্ভব। লোকটা যে কি বলছে কিছুই বুঝতে পারছি না। এখন চুপ করো তো তোমরা। এই যে বাবু, আপনি ঘরে আসুন। ঘরে ঢুকতেই চোখে পড়লো একটি মাঝবয়সী মহিলা, মাথায় ঘোমটা, তাড়াহুড়ো করে মাছ কাটছিল। মহিলাটির পাশে বসেছিল একটি মেয়ে। বাবু, আপনি ওই খাটিয়ায় গিয়ে বসুন। হ্যাঁ বসছি। সুকিয়া, এনারা কারা? মানে এনাদের তো ঠিক চিনলাম না। বাবু, ও হলো আমার মেয়ে বিন্নি, আর এ হলো আমার বউ মালতী। ও ইস, আমার যে কি খারাপ লাগছে, এত রাতে আপনাদের বিপদে ফেললাম। না না বাবু, বিপদের কি আছে, এ তো আমাদের রোজকার ব্যাপার। রোজকার ব্যাপার মানে? রোজ আমরা কত প্যাসেঞ্জার নিয়ে যাই, সবাই কি আর তাদের জায়গায় পৌঁছাতে পারে? তখন তাদের নিয়ে আসি এই আমার এই ঘরে। জায়গায় পৌঁছতে পারে না মানে? আরে দেখুন না, এই যে এত বৃষ্টি, আপনি কি আপনার দিদির বাড়িতে পৌঁছাতে পারলেন? হ্যাঁ তা ঠিক। তা সুকিয়া, তোমরা তিনজনে কি পরিবারে আছো নাকি? হ্যাঁ বাবু, এই আমার পরিবার। বিনি ক্লাস 11-এ পড়ে। ও তাই নাকি? আমি দেখলাম মেয়েটা হাতের কাজ রেখে মুখ তুলে তাকালো আমার দিকে। হ্যাঁ বাবু, আমি পল্লীমঙ্গল উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্লাস 11-এ পড়ি। আমি ক্লাসে ফার্স্ট হই। এ তো দারুণ ব্যাপার। আজ অব্দি ওর লেখাপড়ার পেছনে আমাদের একটি টাকাও খরচা করতে হয়নি বাবু, মেয়ে আমার বৃত্তি পায়। বাবা বাবা বাবা, শুনে ভীষণ ভালো লাগছে। আচ্ছা, দেওয়ালে টাঙানো ওই ছবিটা কে এঁকেছে? কি সুন্দর। কে আমায়? বিন্নি এঁকেছে। ওর আঁকার হাত খুব ভালো, কম্পিটিশনে প্রাইজ পায়। এই বিন্তি জানা, তোর আঁকার খাতাটা নিয়ে এসে দাদাবাবুকে দেখা। এই যে বাবু দেখুন, আমার আঁকার খাতা। বিন্নির আঁকার খাতা উল্টে পাল্টে দেখে অবাক হয়ে গেলাম। কি দারুণ দারুণ সব আঁকা। বিন্নির ব্যাপারে যত শুনলাম ততই অবাক হয়ে গেলাম। সত্যি অসাধারণ মেয়ে আপনাদের। আমরা খুব গরিব বাবু, কিছুই নেই আমাদের, কিন্তু গব্য করার মতো একটা মেয়ে আছে। জানি না এই পোড়া সংসারে ওকে কতটা কি দিতে পারি, হয়তো দুবেলা পেট ভরে ভাতটুকু। আহ মা, এবার থামবে তোমরা? এবার কিন্তু সত্যিই অনেক রাত হয়ে যাচ্ছে। ওরে বিন্দি, আবার জোরে বৃষ্টি শুরু হলো বোধহয়। যাতো মা, রাস্তার ওধারে সব কাপড় মেলা আছে, তাড়াতাড়ি তুলে নিয়ে আয় তো। এক্ষুনি যাচ্ছি মা।
আমি দেখলাম বিন্নি একটা বালতি হাতে ছুটে গেল ঝুপড়ির বাইরে। হঠাৎ সুখিয়ার বউয়ের দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। উনুনে রান্না করতে করতে মনে হলো কখন যেন কাঠের বদলে নিজের হাত দুটোই ঢুকিয়ে দিয়েছে উনুনের ভিতর। দুই কঙ্কালসার হাতে দাও দাও করে জ্বলছে আগুন। দু চোখ ভালো করে রুগড়ে নিলাম। না তো, উনুনের ভিতর তো কাঠই জ্বলছে। খিদে ঘুমিয়ে মনে মাথাটাই একদম খারাপ হয়ে গেছে। হঠাৎ দেখলাম সুখিয়া হন্তদন্ত হয়ে আমার দিকে এগিয়ে এলো। দাদা বাবু, এক্ষুনি একবার বাইরে চলুন আমার সঙ্গে, আপনার সঙ্গে খুব দরকারি কথা আছে। কি কথা সুখিয়া? এখানে বলা যাবে না? না 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 বাবু, এখানে কিচ্ছু বলা যাবে না, আপনি একটু বাইরে আসেন না। বাইরে বৃষ্টি হচ্ছে, গেলে একেবারে কাক ভেজা হয়ে ফিরবো। দয়া করে একটু বাইরে আসেন না। সুখিয়ার কথা না বলতে পারলাম না। মুষলধারে বৃষ্টি হচ্ছে, হাই রোড শুনশান। মাঝে মাঝে দু একটা গাড়ি হুঁশাস করে বেরিয়ে গেল। দেখলাম বিন্নি রাস্তার ওধারে গাছে টাঙানো দড়ি থেকে জামা কাপড়গুলো তুলে আমাদের দিকে এগিয়ে আসছিল। হঠাৎ চোখে পড়লো একটা ট্রাক রুদ্ধশ্বাসে বিন্নির দিকে এগিয়ে এলো। সুখিয়া, সুখিয়া, ওই ট্রাকটা আসছে, ওই 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 যে বিন্নি। সুখিয়া অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, তারপর বলল, বাবু বাবু, বিন্নিতে বাঁচান বাবু, ও মরে যাবে, ও মরে যাবে বাবু। কি উল্টো পাল্টা বকছো সুখিয়া? আমি ওকে একা বাঁচাবো কি করে? আমি ঠিক বলছি, ও পড়াশোনায় খুব ভালো বাবু, আঁকায় নাচ গানে সবকিছুতেই খুব ভালো। ও ও আমাদের একটা ভবিষ্যৎ। ও মরে গেলে আমাদের কি হবে? কি হবে? আমরা কি নিয়ে থাকবো বাবু? আমাদের কি হবে বাবু? কি বলছো দাদা? আমি দেখলাম চোখের সামনে সুখিয়া হঠাৎ বদলে গেল। চোখগুলো লাল, হাত পা আকারে লম্বা হয়ে গেছে। আঙুলের মাথায় ফুটে উঠেছে ধারালো নখ। সে বিকৃত রূপ নিয়ে আমাকে জোর করে একটা সজোরে ধাক্কা দিল। আমি নিজের ডাল সামলাতে পারলাম না, হঠাৎ ছিটকে রাস্তায় গিয়ে পড়লাম। আর সঙ্গে সঙ্গে বিন্নি ছিটকে গেল ও রাস্তার অন্য ধারে। এবার সেই জান্তবু ট্রাকটা বিন্নির বদলে তেড়ে এলো আমার দিকে। যখন চোখ খুললাম, চারদিকে ধু ধু প্রান্তর আর ঘুটঘুটে অন্ধকার। মৃত্যুর পরে বোধ হয় সবকিছুই এমন নিস্তব্ধ থাকে। এইমাত্র আমি যেখানে দাঁড়িয়েছিলাম জায়গাটা ঠিক সেই রকমই, কিন্তু সেই ঝুপড়িটাকে আর চোখে পড়ল না। চারদিকে শ্মশানের মতো নিস্তব্ধতা। হঠাৎ কিছু কণ্ঠ ভেসে এলো, তাকাতেই চমকে উঠলাম। কিরে, আজ আবার একটাকে জবাই করলি? হ্যাঁ, আজ করেছি, কাল আবার করব। আমার মেয়েটাকে তো বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। বাবা, বাবা, আমি বেঁচে গেছি বাবা, আমি বেঁচে গেছি, বেঁচে গেছি বাবা। আমরা বাঁচাবো, আমরা বন্ধুকে বাঁচাবো, হ্যাঁ আমরা বাঁচাবোই। হ্যাঁ, তুই চিন্তা করবি না, আমরা বাঁচাবো, আমরা আছি, আমরা আছি। হঠাৎ সেই কঙ্কালসার মেয়েটা আঙুল তুলে দেখালো আমার দিকে। বাবা, ওই দেখো পুলিশ, ওরা তোমাকে মেরে ফেলবে বাবা, তোমাদের মেরে ফেলবে। কই দেখি তো কোন পুলিশের এত সাহস। চল দেখি, আমি পড়ি কি মরি করে ছুটতে শুরু করলাম। বাঁচাও, বাঁচাও, মেরে ফেললে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। মুহূর্তে মাথার উপরে কিছু একটা ঠান্ডা স্পর্শ পেলাম। ভাই, ভাই, এই ভাই, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, আমি কোথায়? কি বিপদেই না ফেলেছিলি বল দেখি। তোকে যে পই পই করে বলেছিলাম রিক্সা ধরিস না, রিক্সা ধরিস না, কিছুতেই শুনলি না আমার কথা। তোর কথা শুনেই তারপর ওই লোকগুলোকে খুঁজতে পাঠিয়েছিলাম। কোথাও খুঁজে না পেয়ে শেষ অব্দি শ্মশানের কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসছে তোকে। আমি নিজে যাইনি, বিশ্বাস কর। ওই একটা রিক্সাওয়ালা সুখিয়া ওদের বাড়ি নিয়ে গেল, তারপর ওদের মেয়ে বিন্নি, আর তারপর সেই ট্রাক। থাক 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 থাক, আর বলতে হবে না। তুই যাদের দেখেছিলি না, ওরা কেউ বেঁচে নেই, বহুকাল আগেই মারা গেছে। ওই সুকিয়া আর ওরা সব একসঙ্গে রিক্সা চালাতো। এক ঝড় বৃষ্টির রাতে সুকিয়ার মেয়েটা মাঝ রাস্তায় ট্রাকের তলায় চাপা পড়ে। বর্ষাকালে রাস্তাঘাটের দিকে একদম ভেঙে চুরে যাতা অবস্থা হয়তো, ট্রাকটা ওই ভাঙা রাস্তায় পড়েই নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিয়ে দিয়েছিল মেয়েটাকে। সুকিয়া আর ওই রিক্সাওয়ালার দল থানায় গিয়ে ওর বিরুদ্ধে কমপ্লেনও করেছিল। থানার অফিসার ছিলেন ওপরতলার পাঁচাটা, উল্টে সুকিয়াদেরই জেলে পুরে মারধর শুরু করলো। মারের চোটে ওরা 5 জনই জেলের ভিতর মারা যায়। আর সেই খবর শুনে বাড়ির ভেতরে বিষ খেয়ে আত্মহত্যা করে সুকিয়ার বউ। জানিস, ওদের মেয়েটা নাকি পড়াশোনায় ভীষণ মেধাবী ছিল। শুনতে শুনতে বারবার বিন্নির মুখটা ভেসে উঠছিল। বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল নিজের অজান্তেই।